আজকের ক্লাসে আজকে আমাদের সপ্তম ক্লাস, অষ্টম ক্লাস। সপ্তম ক্লাসে আজকের বিষয়বস্তু হলো আমাদের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, গো টু, পেজ ব্রেক, কপি পেস্ট, সিলেক্ট, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, গার্ডস লাইন, স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট। বিষয়বস্তু প্রায় আমাদের 14টা, তার মধ্যে ভিতরে যখন যাব তখন আমরা বিষয়বস্তু আরো অনেক পাবো। মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা ধরতে হবে, আয়ত্ত করতে হবে, কেননা আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। কি ধরনের ইম্পর্টেন্ট? যারা গ্রাফিক্সে কাজ শিখবেন তাদের জন্য একটা বেসিক ধারণা। সুতরাং এই গ্রাফিক্সের কাজগুলো মধ্য থেকে যে সকল কাজগুলো মূল সেগুলোই আজকে আমরা আলোচনা করব। প্রথম আছে কভার পেজ। আমরা পাবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আমরা পাবো প্রথমে কভার পেজ, এরপর ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্বে, পিকচার, ক্লিপ আর্ট, শেপ সম্পর্কে পূর্বে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট। হোম মেনুতে আছে কপি পেস্ট, সিলেক্ট এবং ফাইন্ড। এই হলো আমাদের বিষয়বস্তু। আমরা চলে যাই ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু প্রথম কমান্ডের নাম হলো কভার পেজ। কভার পেজ মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। কভার পেজ, এখানে কভার পেজ দিয়ে বোঝানো হয় যে কোনো একটা শীটের প্রথম পেজটা একটা ডিজাইন করা। সেই ডিজাইনটা হলো অটো ডিজাইন। ডিজাইনটা আমরা দুই ভাবে করতে পারি, একটা ম্যানুয়াল সিস্টেমে আর একটা হলো অটো সিস্টেম। অটো সিস্টেমটা হলো কভার পেজ কমান্ডের মাধ্যমে। ম্যানুয়াল সিস্টেম মানে হলো যেগুলো আমরা আমাদের হাতের মাধ্যমে ডিজাইন করে থাকি, এটা হলো ম্যানুয়াল সিস্টেম। অটো সিস্টেম আমরা কাজ করে, অটো সিস্টেমে কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনু, ক্লিক করতে হবে কভার পেজ। এই কভার পেজটা সাধারণত কোম্পানির প্রজেক্ট প্রোফাইল অথবা লেকচার শিট অথবা কোনো কোচিং সেন্টারের ক্লাস শিটের মধ্যেও এটা ব্যবহার করা হতে পারে, অথবা আপনি নিজস্ব কোনো একটা লেকচার অথবা নিজস্ব কোনো একটা বই, ছোট্ট একটা বই অথবা প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধের ফার্স্ট পেজটা একটা কভারে ডিজাইন করতে চান, ওই ধরনের কিছু ডিজাইন আপনি এখানে তৈরি করা পাবেন। যখন কভার পেজে ক্লিক করবেন তখন এখানে ডিজাইনগুলো দেখা যাবে। এখান থেকে আপনি কোন ডিজাইনটা দিতে চান বা পছন্দ আপনার, সেই ডিজাইনের মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই সেই ডিজাইনের মধ্যে ক্লিক করবেন ফার্স্ট পেজের মধ্যে এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। এরপর খালি জায়গাগুলোর মধ্যে, অর্থাৎ যে জায়গাগুলোর মধ্যে লেখা আছে ওই জায়গাগুলোর মধ্যে আপনি আপনার প্রোফাইলের প্রজেক্টের নামটা লিখবেন, ডেসক্রিপশন থাকলে কোনো ধরনের ডেসক্রিপশন গুলো তুলে ধরবেন। এরপর আরো যদি কোম্পানির নেম সম্পর্কে বিস্তারিত আর কিছু থাকে সেগুলো আপনি লিখে দেবেন। ব্যাস, আপনার একটা কভার পেজ তৈরি হয়ে গেল। একটা প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইলের কভার পেজ এভাবেই তৈরি করতে হয়। যেমন আমরা এখানে লিখলাম, এখানে লিখলাম ডেইলি ফার্ম। ডেসক্রিপশনের মধ্যে আমরা যদি কিছু লেখা থাকে সেটা আমরা লিখলাম। এরপর যদি কোম্পানির নেম লিখতে চাইলে, যেটা আমরা এখানে লিখেছিলাম কোম্পানির নেম কি, হয়তো কোম্পানিটার নাম আছে, কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে, কোম্পানির ফোন নাম্বার থাকতে পারে, কোম্পানির ফ্যাক্স নাম্বার থাকতে পারে, কোম্পানির আরো কিছু থাকতে পারে, সেগুলো আপনি এখানে ডিটেইলসটা লিখে ফেলবেন। বাস, একটা ফরম্যাট তৈরি হয়ে গেল। ফরম্যাট চেঞ্জ করবেন তাহলে আপনি যান আবার চেঞ্জ করেন, এখান থেকে কোন স্টাইলটা পছন্দ, এই স্টাইলটা পছন্দ হবে ক্লিক করেন, সেই স্টাইলটা এখানে চলে আসবে। এভাবে আপনি কভার পেজটা তৈরি করবেন। সেকেন্ড কমান্ডের নাম হলো ব্ল্যাঙ্ক পেজ। যেমন আপনার এখানে পেজ আছে একটা, কিভাবে আপনি বুঝবেন আপনার এখানে পেজ আছে একটা?
বোঝার জন্য আপনাকে যেতে হবে স্ট্যাটাস বারে। সবার নিচে যে লাইনটা আছে তার উপরের লাইনটার নাম হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে বাম পাশে দেখাবে আপনাকে পেজ 1 of 1। এই পেজ 1 of 1 মানে কি? পেজ 1 of 1 মানে হলো আপনার এখানে টোটাল পেজ আছে, অর্থাৎ এই ফাইলের মধ্যে ডকুমেন্ট 1, এই ফাইলের মধ্যে একটা পেজ আছে, তার মধ্যে কার্সরটাও আছে 1 নাম্বার পেজ। কার্সর কাকে বলে? যার মাধ্যমে আমরা লেখালেখি করি তার নাম কার্সর। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে বারবার লাইটিং এর মতো উঠছে নামছে, এটার নাম হলো কার্সর। এই কার্সরের মাধ্যমে মূলত আমরা লেখালেখি করি। এই কার্সরটা যে পেজে থাকা মানে হলো সেই পেজে আপনি থাকা। যখন যে পেজের মধ্যে কার্সরটা থাকবে তখন সেই পেজটাই আপনার এখানে দেখাবে এবং টোটাল পেজটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন আপনি এখানে টোটাল দেখতে পাচ্ছেন, টোটাল পেজ আছে এখানে একটা। এই মুহূর্তে যদি আপনার আরো পেজ প্রয়োজন হয় তাহলে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। যদিও বা পেজটা যখন ভরাট হয়ে যাবে লিখতে লিখতে অটোমেটিকলি আরেকটা পেজ শুরু হয়, কিন্তু পেজটা ভরাট না করে আমরা কোনো কারণবশত পরবর্তী আরেকটা পেজ প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে যতবার ক্লিক করব ততবার আমাদের এভাবে একটা একটা করে হতে থাকবে, যতগুলো প্রয়োজন হবে। এখন দেখেন আমাদের টোটাল পেজ আছে কয়টা, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে স্ট্যাটাস বারে। স্ট্যাটাস বার দেখাচ্ছে এখন 42/42, 42/42, 42/42 মানে কি? তার মানে সর্বমোট পেজ আছে 42টা, তার মধ্যে আপনার কলমটা আছে 42 নম্বরে। এভাবে আপনার কলমটা বর্তমান আছে 19 নম্বরে। যখন যে পেজের মধ্যে ক্লিক করবেন সেই পেজটাই আপনি এখানে দেখতে পাবেন। এভাবে আপনি কি করতে পারবেন? পেজ বাড়াইতে পারবেন এবং যত নাম্বার পেজের মধ্যে আপনি আছেন সেই নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে পেজটা আপনি আনলেন 10 নাম্বার পেজের মধ্যে আছেন, ঘটনাক্রমে আপনাকে খুব দ্রুতই 42 নাম্বার পেজে যেতে হবে, তাহলে আপনি কি বোঝাবেন? অথবা 42 নাম্বার পেজের মধ্যে আপনাকে যেতে হবে, 42 নাম্বার পেজে যাওয়ার জন্য আপনাকে অনেকগুলো মাধ্যমে যেতে পারবেন আপনি। 1 নাম্বার হলো মাউসের স্ক্রল হুইলটা, মাউসের যে চাকাটা আছে সেই চাকার মাধ্যমে আপনি এভাবে আস্তে আস্তে যেতে পারবেন। আরেকটা পয়েন্ট হলো ডান পাশে স্ক্রল বার, স্ক্রল বারের যে ডাউন অ্যারো আছে, যে ডাউন অ্যারোর মাধ্যমে যেতে পারবেন, অথবা এই যে মিডলের যে লিফটের অপশনটা আছে সেটার মাধ্যমে যেতে পারবেন। ধরে নিচের দিকে গেলে এভাবেও যেতে পারবেন। কিবোর্ড থেকে কিছু মাধ্যম আছে, কিবোর্ড থেকে মাধ্যম হলো কিবোর্ডে যে অ্যারো বাটনটা আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, তীর চিহ্নগুলো, সে আপ অ্যারো ডাউন অ্যারোর মাধ্যমে আপনি এভাবে যেতে পারবেন, এই যে নিচে উপরে এভাবে যেতে পারবেন। যদি আর একটু দ্রুত যেতে চান তাহলে আপনি পেজ ডাউনের মাধ্যমে যেতে পারবেন, আর একটু দ্রুত যেতে পারবেন। দেখেন 42 নাম্বার পেজের মধ্যে আমরা চলে আসছি। অনেকগুলো মাধ্যমে আমরা 42 নাম্বার পেজের মধ্যে আসছি। একটা হলো স্ক্রল হুইল, মাউসের চাকার মাধ্যমে, আরেকটা হলো স্ক্রল বারের মাধ্যমে, আরেকটা হলো কিবোর্ড থেকে অ্যারো বাটনের মাধ্যমে, আরেকটা হলো কিবোর্ড থেকে পেজ ডাউন পেজ আপের মাধ্যমে। এই চারটা মাধ্যমে মূলত আমরা পেজের উপরে নিচে যেতে পারবো। পেজের শুরু অথবা পেজের শেষ, অর্থাৎ ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, খুব দ্রুত যদি আপনি যেতে চান শুধুমাত্র ফার্স্ট এবং লাস্ট, তাহলে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল হোম দিতে হবে। কিবোর্ড থেকে যখন কন্ট্রোল হোম বাটন প্রেস করবেন ফার্স্ট পেজে চলে যাবে। কিবোর্ড থেকে যখন ইন বাটন প্রেস করবেন তখন আপনার লাস্ট পেজের মধ্যে চলে আসবে মুহূর্তে। এটা হলো ফার্স্ট পেজ এবং লাস্ট পেজে যাওয়ার মাধ্যম। আরেকটা পয়েন্ট হলো যে আপনি নির্দিষ্ট কোন একটা পেজে যদি আপনি যেতে চান তাহলে আপনি কমান্ডের মাধ্যমে যেতে পারবেন। সেটা আপনি পাবেন কোথায়? হোম মেনুতে। হোম মেনুতে ক্লিক করার পর যখন ডান পাশে পাবেন ফাইন্ড, ফাইন্ড থেকে ক্লিক করলে গো টু পাবেন। আপনি গো টুতে ক্লিক করার পরে ইন্টার পেজ নাম্বারের মধ্যে লিখে দিবেন কত নাম্বার পেজের মধ্যে আপনি যেতে চান। যেমন আমি যেতে চাই 50 নাম্বার পেজ, 50 ক্লিক টাইপ করলাম, গো টুতে ক্লিক করলাম। এখন দেখেন 50 নাম্বার পেজের মধ্যে সে আসে নাই, আসছে 42 নাম্বার পেজ। এর কারণটা কি? এর কারণটা হলো আমার পেজে আছে 42টা, তাহলে সে 50 নাম্বার পেজের মধ্যে যাবে কিভাবে?
ঠিক এটা লিফটের মতো কাজ করে, খুব দ্রুত কাজ করে, মুহূর্তে রকেটের মতো। যেমন আপনি এই মুহূর্তে 18 নম্বর পেজে যাবেন, 18 টাইপ করার পরে গো টু তে ক্লিক করেন, দেখেন 18 নম্বর পেজ চলে আসছে। নম্বর পেজ। এবার আপনি যদি 20 নম্বর পেজ যেতে চান তো 20 নম্বর টাইপ করেন 20। এভাবে আপনি যে কোনো পেজে খুব দ্রুতই যেতে পারবেন। আপনি টাইপ করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলেও যাবে, টাইপ করার পর গো টু তে ক্লিক করলেও আপনি যেতে পারবেন। এই কয়েকটা মাধ্যমে আপনি পেজের উপরে নিচে নির্দিষ্ট পেজগুলোতে যেতে পারবেন। পেজের ফার্স্ট পেজে যাওয়ার জন্য কন্ট্রোল হোম এবং লাস্ট পেজে যাওয়ার জন্য কন্ট্রোল ইন বাটন মাধ্যমে আমরা এটা যেতে পারবো। এবার আসেন পেজ ব্রেক। পেজ ব্রেক কাকে বলে? পেজ ব্রেক বলা হয়, পেজ ব্রেক বলা হয় যে আপনার কোন একটা নির্দিষ্ট লেখা পরবর্তী পেজের মধ্যে অটোমেটিক নিয়ে যেতে চান। কিভাবে আপনি অটোমেটিক নিয়ে যেতে চান? যেমন আমি এখানে লিখলাম, লেখাটা লেখার পরে আমরা লেখাটাকে সিলেক্ট করব, লেখাটাকে হোম মেনু থেকে আমরা কপি করে নিলাম। কেন কপি করে নিলাম? এটাকে আমরা অনেকগুলো পেস্ট করব, অনেকগুলো কপি করব। এর জন্য আমরা সিলেক্ট করার পর আমরা এইভাবে সিলেক্ট করে নিব, এরপর হোম মেনু থেকে কপিতে ক্লিক করব এবং সবার যেখানে আমরা পেস্ট করব সেখানে কার্সরটাকে রাখার পর আমরা পেস্ট কমান্ডে ক্লিক করব। পেস্ট কমান্ডে যতবার ক্লিক করতে থাকবো ততবার সে পেস্ট হতে থাকবে। এভাবে আমরা ক্লিক করতে থাকবো, অটোমেটিক্যালি পেস্ট হতে আছে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিক করতে থাকবো ততক্ষণ পর্যন্ত সে হতে থাকবে। আমি এখানে এই পর্যন্ত পেস্ট করলাম, এরপর আমি নিচে এন্টার বাটন প্রেস করলাম কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে যখন আমি এন্টার বাটন প্রেস করবো আমার কার্সরটা নিচে নামবে। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করা মানে হলো কার্সরটা নিচে নামবে। এখানে আমি আরো কিছু অন্য কোনো লেখা আমি লিখতে চাই। ঘটনাক্রমে এই লেখাগুলো এই পেজে থাকবে না, এই লেখাগুলো পরবর্তী পেজের শুরু থেকে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে পরবর্তী পেজে যদি শুরুতে নিয়ে যেতে চাই তাহলে আমাকে দুটো সিস্টেম আছে। একটা সিস্টেম হলো ভুল সিস্টেম, আরেকটা সিস্টেম হলো রাইট সিস্টেম। একটা রং, একটা রাইট। রং সাইড এবং রাইট সাইড বোঝার জন্য কি একটা एग्जांपल দেখাবো আপনাদের। যেমন আমি এই যে লেখার থেকে যে লেখাটা পরবর্তী পেজে যাবে সেই লেখার শুরুতে কার্সরটাকে রাখবো, এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এভাবে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে থাকলে পরবর্তী পেজের মধ্যে লেখাটা আস্তে আস্তে চলে আসবে। লেখাটা নিয়ে আসলাম পরবর্তী পেজের মধ্যে, কিন্তু দেখেন আমার এইখান থেকে এই পর্যন্ত নিচে প্রায় অনেকগুলো এন্টার বাটন প্রেস করেছি। প্রত্যেকটা এন্টার বাটন মানে হলো একটা প্যারা। এখন দেখেন আমি যখন এখানে কোনো লেখা লিখবো, কি লিখবো? আমি এখানে লিখলাম মাহমুদ, লেখাটাকে আমরা কপি করে নিলাম, মাহমুদ লিখলাম, মুসা লিখলাম, মোহাম্মদ লিখলাম। এভাবে আমরা লিখে যাব। যখন আমরা লিখে যাব দেখেন অটোমেটিক যখন আমরা লিখে যাব আমাদের পেজ কিন্তু অলরেডি শেষের দিকে, কিন্তু পরবর্তী পেজের লেখাটা কিন্তু শুরুতে থাকার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু নিচের দিকে নেমে গেছে। এর কারণটা কি? এর পিছনে কারণটা হলো এই যে আমরা লেখাটা লিখে লিখে এন্টার বাটন প্রেস করেছি, যেহেতু আমরা এই লেখাটা এন্টারের মাধ্যমে কিন্তু পরবর্তী পেজে নিয়ে গেছি, সুতরাং যতগুলো এন্টার বাটন প্রেস করেছি এবং যেটা শুরুতে থেকে আমরা লেখাটা শুরু করেছি, ফলে এই লেখাটা এখানে আসাতে এটার পরে এবং এই লেখার আগে যে এন্টারগুলো ছিল সেগুলো স্পেস তার প্রয়োজন, নিজস্ব স্পেস প্রয়োজন। তাই স্পেস দেওয়ার জন্য পরবর্তী লেখাটা পরবর্তী পেজের প্রায় মিডল পর্যায়ে নিয়ে আসছে। এই লেখাটা যাতে তার নির্দিষ্ট স্থানে বহাল থাকে, আমি এখানে যাই করি না কেন, আমার এই পেজের মধ্যে আমি যাই করি না কেন তা তার স্থানে থাকবে এবং এই লেখাটা শুরুতেই থাকবে, এটার সাথে এটা কোনো সম্পর্ক থাকবে না। যদিও বা এটা পেজ ভরাট হয়ে পরবর্তী পেজ শুরু হবে,
যদি পরবর্তী পেজ শুরু হয়ে থাকে তাহলে এই লেখাটা পরবর্তী আরেকটা পেজ থেকে শুরু হবে। এখন প্রশ্ন হলো এই লেখাটাকে আমি এক কমান্ডে এখানে কিভাবে আনবো, এবং এক কমান্ডে আনার পরে আমি যদি এই পেজের মধ্যে কোনো কিছু করেও থাকি সেই লেখাটা যাতে না সরে সেটা আমরা কিভাবে করবো। সেটা করার জন্য যেমন আমরা লেখাটাকে কেটে ফেললাম এবং আমাদের পূর্বের মতো লেখাটাকে শুরুতে নিয়ে আসলাম। আমার লেখাটা এই যে লেখাটা আছে আমি লেখাটাকে লাল কালার করে নিলাম। এই যে লেখাটা এই পেজের মধ্যে আছে আমরা এটাকে সেকেন্ড পেজে নিয়ে যাব। এর জন্য আমাদেরকে ইনসার্ট মেনু থেকে পেজ ব্রেক ক্লিক করতে হবে। যখন আমরা পেজ ব্রেক ক্লিক করব তখন এই লেখাটা এক লাফে পরবর্তী পেজের শুরুতে চলে আসবে। প্লাস আমরা যদি এখন কোনো কিছু এখানে পেস্ট করে থাকি, যেমন এখানে পেস্ট করছি, কিন্তু দেখেন এই পেজটা কিন্তু ভরাট হয়ে গেছে, বাট এই লেখাটা কিন্তু শুরুতে আছে। কিন্তু কিছু সময় আগে আমরা এক্সাম্পল দেখেছিলাম একটা, যে যখন আমরা লেখাটা শুরুতে এভাবে কপি করে পেস্ট করে এনেছি কিন্তু এই লেখাটা প্রায় পেজের মিডল পরে চলে আসছে, মিডলে অনেক পরিমাণ ফাঁকা ছিল। এই যে ফাঁকাটা থাকবে না এবং একটা কমান্ডে সেটা পরবর্তী পেজের মধ্যে চলে যাবে, এটাই হলো পেজ ব্রেকের কাজ। এটা যারা বই সেটিং এর কাজ করে তাদের জন্য জরুরি, তারা এই মেকআপের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এবার আসেন টেবিল। টেবিল সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। শুধু বিস্তারিত আলোচনা এমনটা না, আমরা কয়েকটা ক্লাসে কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী কমান্ডের নাম হলো পিকচার। পিকচার, এই পিকচারের কাজ কি? এই পিকচারে মূলত কাজ হলো আমাদের যে সকল ছবিগুলো আছে যেগুলো আমরা স্ক্যান করি অথবা মোবাইলের মাধ্যমে কম্পিউটারে আপলোড করি অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, যেটাই আমরা এক্সট্রা ভাবে কম্পিউটারে লোড করি সেটাই আমাদের পিকচার হিসেবে সাব্যস্ত। ওই ধরনের পিকচার গুলো যদি আমরা ওয়ার্ড ফাইলের মধ্যে আনতে চাই, কোনো কারণবশত যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে পিকচারটা আমরা কিভাবে আনবো? পিকচারটা আনার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনু, এরপর আমাদেরকে যেতে হবে পিকচার। যখনই আমরা পিকচার ক্লিক করব তখন আমাদের একটা লোকেশনের জন্য ডায়ালগ বক্স আছে। লোকেশন বলতে আমার পিকচারটা কোথায় আছে সে ওই জিনিসটা জানতে চাই, অর্থাৎ সিলেক্ট করে দেওয়ার জন্য সে আপনাকে নির্দেশ করে। যেমন আমি একটা ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপর আমি এখান থেকে আমি কিছু পিকচার নিতে চাই। কি ধরনের পিকচার নিতে চাই? যেমন আমি এই পিকচারটাকে নিব, আমার পছন্দ অনুযায়ী পিকচারটা পছন্দ হয়েছে তাই আমি এটা নিলাম। সিলেক্ট করার পর আমি ইনসার্টে ক্লিক করব, ফলে পিকচারটা আমার ওখান থেকে কপি হয়ে এখানে চলে আসবে। এভাবে আমরা পিকচারটা আনতে পারবো ইনসার্ট থেকে পিকচারের মাধ্যমে। পিকচারটা আনলাম, আনার পরে আমাদের কি কাজ? আনার পরে কিন্তু আমাদের অনেকগুলোই কাজ আছে। একটা কাজ হলো এই পিকচারের মধ্যে হয়তো কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করা প্রয়োজন হতে পারে, একটা ফ্রেম ব্যবহার করা প্রয়োজন হতে পারে, কোনো অংশ কেটে ফেলার প্রয়োজন হতে পারে, ব্রাইটনেস কন্ট্রাস্ট কমানোর প্রয়োজন হতে পারে, এছাড়াও বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে, বর্ডার কালার করার প্রয়োজন হতে পারে। নানান ধরনের কাজগুলো এটাতে আমাদের প্রয়োজন হতে পারে। সেই কাজগুলো আমরা এখন শিখব। যেমন প্রথমে আসে আমরা এই অংশটা কেটে ফেলতে চাই, আমরা এখান থেকে শুধুমাত্র মনিটরটা রাখবো, তাহলে আমাদের ক্লিক করতে হবে ক্রপ। ক্রপ থেকে যখন ক্রপে ক্লিক করব তখন ক্রপ পয়েন্টার আসবে। এই ক্রপ পয়েন্টার গুলো মাধ্যমে যে ব্ল্যাক কালারের যে পয়েন্ট গুলো আছে এগুলো ক্রপ পয়েন্ট। আমরা সেই ক্রপ পয়েন্টে ক্লিক করে যেমন ডান পাশ থেকে আমরা সিপিইউটাকে ফেলে দিলাম, নিচ থেকে আমরা কিবোর্ডটাকে ফেলে দিলাম, তাহলে কি হলো? আমাদের শুধুমাত্র মনিটরটা আসলো। অর্থাৎ আমরা এখানে একটা লেখা লিখছি, সেটার মধ্যে আমাদের একটা মনিটর প্রয়োজন। এখন আমার নেট নাই কিন্তু আমার কম্পিউটারের পিকচার আছে, কিন্তু এটার সাথে পিসির সাথে কানেকশন, তাহলে এইভাবে আমরা ক্রপের মাধ্যমে আমরা আমাদের পিকচারের নির্দিষ্ট অংশটা কেটে ফেলতে পারবো। এটা ক্রপের কাজ। বাম পাশে আছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করতে চান, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচের উপরে কিছু অংশ ছিল সেটা কিন্তু কেটে গেছে, সেই হিসেবে আপনি যে পিকচার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান সেটা আপনি রিমুভ করতে পারেন, যদিও আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেকেন্ড নাম্বার আসেন কারেকশন। কারেকশন হলো ব্রাইটনেস কন্ট্রাস্ট, অর্থাৎ
আপনার এই ছবিটার একটা মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, অর্থাৎ উজ্জ্বলতা আছে, সেটা আপনি ব্রাইটনেস থেকে করতে পারবেন। আপনি এখানে যখন পয়েন্টারটাকে নিয়ে যাবেন, আমি এটাকে বড় করি বোঝার জন্য। আমি পজিশন থেকে এটাকে রাইট সাইডে নিয়ে যাই এবং কালেকশন অপশনে যাই। এখান থেকে মাউস পয়েন্টারটাকে যখন নিয়ে যাব, তখন সে আমাকে দেখাবে যে ছবিটা আসলে কেমন হচ্ছে, লাইটিং করলে কেমন হবে এবং ব্রাইটনেস করলে কেমন হবে, কন্ট্রাস্ট করলে কেমন হবে, সে জিনিস আমাকে দেখাচ্ছে। অন্ধকার ছবিগুলো অর্থাৎ রাত্রিকালীন ছবি উঠলে যেমন হয়, এরপরে দিনে দুপুরে অথবা প্রায় খরা রোদের মধ্যে ছবি উঠালে কেমন হয়, এই জিনিসটা আপনাকে এভাবে দেখাবে। এগুলো হলো ছবির ক্ষেত্রে মূলত ব্যবহার করা। যদি আমরা এখানে একটা মনিটর নিয়েছি, এর জন্য এটার আহ তফাৎটা আমরা বুঝতে পারছি না, কিন্তু খুব যখন আপনি একটা ছবি নেবেন, কালার ছবি, তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে হচ্ছেটা কি। এখানে মূলত ছবি সংক্রান্ত, ছবিটাকে আপনি ব্রাইটনেস কমাতে চাইলে, কন্ট্রাস্ট কমাতে চাইলে এই কমান্ডের মাধ্যমে করতে পারবেন। আবার যদি যেমন এটাকে রঙিন কালার আছে ছবিটা, আপনি যদি নির্দিষ্ট একটা কালারে এটাকে কনভার্ট করতে চান, যেমন কালার, কালার থেকে এখানে ওয়ান কালার আছে, কালার স্যাচুরেশন আছে, টোন আছে, রিকালার আছে, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে আপনি মন মতো অনেকগুলো কালার করতে পারেন এখান থেকে। আবার এখানে ওয়ান কালার আছে, ওয়ান কালার সিস্টেম আপনি করতে পারেন। আবার এখানে আছে আপনার আর্টিস্ট সিস্টেম, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট সিস্টেম আপনি এখান থেকে করতে পারেন। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, কালার সেটা কনভার্ট করতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই কালারটা ক্লিক করবেন, ফলে সেই কালারটা আপনার মনিটরে ব্যবহার হয়ে যাবে। এবার আসেন আর্টিস্ট ইফেক্ট। আর্টিস্ট ইফেক্টটা অনেকটা এই ধরনের, অর্থাৎ আপনি এই অরিজিনাল ছবিটাকে একটা আর্টিস্ট ইফেক্টের মতো ব্যবহার করতে চান, যেমন খোদাই করার মতো অথবা পেন্সিলে আঁকার মতো, ওই ধরনের কোন ছবিটাকে কনভার্ট করতে চাইলে আপনি করতে পারবেন এভাবে। তো মনে হবে আপনার কাছে যে এটা আপনি নিজেই করেছেন, খোদাই করেছেন, অথচ এটা অরিজিনাল একটা ছবি। কিন্তু যখন আপনি এভাবে নিয়ে যাবেন তখন মানুষ বুঝবে যে এটা আসলে মনে হচ্ছে যে এটা হাতে তৈরি করা। কমপ্রেস পিকচার প্রয়োজন নেই, চেঞ্জ পিকচার, যদি পিকচার পরিবর্তন করতে চান, এই পিকচার না আরেকটা পিকচার আনতে চান, তাহলে চেঞ্জ পিকচারের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। যেমন আমরা এটা আনতে চাই, এটাতে ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করবো, ফলে সেটা আমাদের ছবিটা এটা চলে আসবে। আর যদি আপনার কালার, এখানে ছবির মধ্যে যা যা ইফেক্ট গুলো ব্যবহার করেছেন তা যদি আপনি মুছে ফেলতে চান, অর্থাৎ ইফেক্ট মানে হলো একটা মেকআপ, মেকআপ কেমিক্যালের মতো, যেটা চেহারার মধ্যে লাগানো হয়, যখন চেহারাটাকে সুন্দর দেখা যায়, যখন পানি দ্বারা এটা পরিষ্কার করে ফেলা হয়, তখন তার অরিজিনাল ছবিটা ফিরে আসে। ঠিক রিসেট পিকচারটা অনেকটা এই ধরনের, অর্থাৎ যে ইফেক্ট গুলো ব্যবহার করেছি আমরা, ব্রাইটনেস কমিয়েছি, বাড়িয়েছি, কালার দিয়েছি, এবং আরো কিছু ইফেক্ট ব্যবহার করেছিলাম আমরা, সেগুলো সবগুলোকে আমরা মুছে ফেলতে চাই। তাহলে আমাদেরকে রিসেট পিকচার ক্লিক করতে হবে, তাহলে কি আসবে, এই পিকচার মূল মূল ছবিটা ফিরে আসবে। ছবিটার চারপাশে আমরা একটা ফ্রেম দিতে চাই চতুর্পাশে, তাহলে আমাদেরকে চলে যেতে হবে পিকচার স্টাইল, পিকচারটা আসলে কোন স্টাইলে সাজানো হবে। এখান থেকে কিছু স্টাইল শো করবে, আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলো স্টাইল এখানে আছে অলরেডি। যদি ফ্রেম দিতে চান ফ্রেম দিতে পারবেন। ডাউন স্ক্রল মাধ্যমে আপনি নিচের দিকে যাবেন, ছবিটাকে আরো কোন ধরনের স্টাইলে রূপান্তর করতে চান, এখানে বিভিন্ন ধরনের স্টাইল গুলো আপনি পাবেন, পছন্দ অনুযায়ী আপনি ক্লিক করবেন। আর যদি ছবিটার বর্ডার দিতে চান, যেমন একটা বর্ডার আমরা অলরেডি দিয়েছি এবং সেই বর্ডারটাকে কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা পিকচার বর্ডারসে ক্লিক করবো, এখানে ওয়ান কালার আছে, আমরা এখান থেকে যে কোনো ওয়ান কালার পছন্দ করে দিয়ে দেব। এবং এটা চিকন মোটা, বর্ডারটাকে যে আমরা চিকন মোটা করতে চাই তাও তাও আমরা করতে পারবো। এবং বর্ডারটাকে যদি আমরা ড্যাশ ড্যাশ সিস্টেমে করতে চাই, যেমন ডট, ডাবল ডট, ওই ধরনের কোনো স্টাইলে যদি করতে চাই তাও আমরা করে নিতে পারবো। অবশ্যই পিকচার বর্ডার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যখন আমরা টেক্সট বক্স গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই টেক্সট বক্সের বর্ডার এবং ফিল কালার আমরা কিভাবে দিব সেটা বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক অনেকটা ওই ধরনেরই একটা কমেন্ট। পিকচার ইফেক্ট, এটার মধ্যে যদি আপনি বিভিন্ন ইফেক্ট গুলো ব্যবহার করতে চান, প্রেসেট,
শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বিভিন্ন ধরনের ইফেক্ট গুলো আছে, এখানে আপনি ব্যবহার করতে পারেন। এগুলোকে আসলে 3D মোড বলা হয়। আপনি 3D মোডে এটাকে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ছবিটাকে আপনি এইভাবে ডান বাম উপর নিচে, আর ছবি যেমন উঠানো হয় বিভিন্ন ধরনের, ওইভাবে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। ডিফল্ট সিস্টেম আছে, এখান থেকে আরো অনেক ধরনের সিস্টেম আছে। কোন স্টাইলটা আপনার পছন্দ, যে স্টাইলটা পছন্দ হবে সেটা আপনি ক্লিক করবেন। আচ্ছা, পিকচার লেআউট, এই ছবিটা কোন একটা লেআউট, ডায়াগ্রাম লেআউটের মধ্যে সাজাতে চান, তাহলে আপনি সেই ডায়াগ্রাম লেআউট অনুযায়ী এটাকে সাজাতে পারবেন। কোন ধরনের আপনি স্টাইল সাজাতে চান এটাকে, সেই স্টাইলের মধ্যে ক্লিক করবেন। যেমন এটা সম্পর্কে, পিকচার সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করতে চাই, পিকচারটা গোলাট ভাবে এখানে লেআউটের মধ্যে চলে আসবে, এবং উপরে আমরা ডেসক্রিপশনটা লিখে দেবো এটা কি আসলে। এবং এখানে আরো কিছু স্টাইল আছে, লেআউট স্টাইল, আপনি লেআউট স্টাইল চাইলে পছন্দ মতো পরিবর্তন করতে পারবেন, এবং লেআউটটাকে আপনি কালার করতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইলে। আবার এখান থেকে চাইলে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। এটা হলো লেআউটের কাজ। পিকচারটা বর্তমানে পেজের ডান পাশে আছে, আমরা যদি পেজের বাম পাশে নিয়ে যেতে চাই তাহলে পজিশন থেকে আমরা লেফটে ক্লিক করব। আমরা যদি পেজের মিডল আনতে চাই পজিশন থেকে আমরা মিডলে ক্লিক করব। এখানে পজিশনের মধ্যে আপনি 9টা পয়েন্ট পাবেন, অর্থাৎ একটা পেজের মধ্যে 9টা ভাগ করা হয়, উপরে 3টা ভাগ, উপরে ডান বাম মিডল, মিডলের ডান বাম মিডল, এবং বটমের ডান বাম মিডল, অর্থাৎ ডান বাম মধ্যখানের উপরের ক্ষেত্রে টপ, মিডল এবং বটম, আপনি যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারেন কমান্ডের মাধ্যমে। আমরা যাতে ছবিটাকে খুব ইজি ভাবে মুভমেন্ট করতে চাই, মুভমেন্ট হচ্ছে, কিন্তু অনেক সময় দেখবেন যে মুভমেন্ট হচ্ছে না, এর কারণটা কি? যেমন আমরা একটা ফাইল তৈরি করেছিলাম লেখাওয়ালা, আমরা সেই ফাইলের মধ্যে যাই, এখানে আমরা ইনসার্ট থেকে একটা পিকচার নিয়ে নিই, একটা পিকচার আমরা এখানে আনলাম। এখন এই পিকচারটাকে আমি একটু ডান পাশে নিয়ে যেতে চাই, কিন্তু আমি ডান পাশে নিয়ে যেতে ইজি ভাবে নিতে পারছি না, কিন্তু সে তার মন মতো এসে যাচ্ছে। আমি চাচ্ছি পিকচারটাকে মন মতে, অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী এটাকে মুভমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে রাফ টেক্সট থেকে যে কোনো একটা মোড আমাকে পরিবর্তন করতে হবে। তবে এখানে যে মুভমেন্ট করার জন্য যে মোডটা পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু না। এখানে আরেকটা মূল যে কাজটা, এটা মূলত কাজ হলো যে আপনার এই লেখার মধ্যে আপনি কিভাবে ছবিটাকে অ্যাড করবেন। লেখাটার চতুর্পাশে লেখাটা থাকবে, মাঝখানে ছবিটা থাকবে এমন, নাকি উপরে নিচে ছবি থাকবে এমন, নাকি ডাইনে বামে ছবি থাকবে এমন, কোন ধরনের আপনি এটাকে সেট করতে চান, সেই ক্ষেত্রে মূলত রাফ টেক্সট ব্যবহার করা হয়। তবে এখান থেকে ইনলাইন উইথ টেক্সট ছাড়া বাকিগুলোর মাধ্যমে আপনি এটাকে মুভমেন্টও করতে পারবেন খুব সহজে। ইনলাইন উইথ টেক্সট যখন থাকবে তখন একটা সে গোড়ামি করবে, এক জায়গায় স্থির থাকবে, চাইলে এটাকে নাড়াচাড়া করানো যাবে না। যেমন স্কোয়ার, যখন আমি স্কোয়ার মোডে যাব তখন আমার পিকচারটা যেমন মুভমেন্ট করা যাবে, এবং এই লেখাটা চতুর্পাশে, আর পিকচারের চতুর্পাশে আমার লেখাটা চলে আসবে। এটা হলো স্কোয়ার সিস্টেম। ফলে কি হলো, আমার লেখাটার মাঝখানে আমার ছবিটা আসলো, এবং চতুর্পাশে লেখাগুলো সেট হয়ে গেল। এভাবে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করেন, তাহলে এটা অনেকটা এই ধরনের কাজ করে। আরটা হলো টপ এন্ড বটম, অর্থাৎ উপরে নিচে কাজ করে। বিহাইন্ড টেক্সট কাজ করবে, লেখার নিচে সে চলে যাবে। লেখার নিচে চলে যাবে বলতে অনেক সময় কোনো লোগো আছে এমন যেগুলো আপনাকে ব্যবহার করার প্রয়োজন হয় পেডের ক্ষেত্রে, তো ওই ধরনের আপনি ব্যবহার করতে। কালার থেকে আমরা এখানে ওয়াশ আউট ক্লিক করে দিলাম, অর্থাৎ এটাকে হালকা করে দিলাম, ফলে কি হলো, আমার লেখার নিচে আমার একটা পিকচার লোগো হিসেবে ব্যবহার করলাম। এটা তো সৌন্দর্য। এটা করার জন্য বিহাইন্ড টেক্সট ক্লিক করতে হবে। আবার অনেক সময় আছে লেখার উপরে নিতে হয়, সেই ক্ষেত্রে আপনার রাফ টেক্সট থেকে আপনাকে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট, ফলে কি হবে, পিকচারটা উপরে ভেসে আসবে। আমরা রিসেট পিকচার ক্লিক করলাম, ফলে তার মূল কালার ফিরে আসলো। এবার আসেন ব্রেন টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড। ব্রেন টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে কি? এটা হলো একাধিক পিকচার যখন সেট করা থাকে তখন এটাকে একটার উপর একটা উঠানোর জন্য এটা ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন যে একটার পাশে একটা ছবি থাকে,
কিন্তু কোনটা আগে আসবে, উপরে আসবে, কোনটা নিচে যাবে, সেই জিনিসটা আমাদের অনেক সময় ডিপেন্ড করার প্রয়োজন হয়। যেমন আমরা এখানে একটা ছবি নিলাম এবং একটা বর্ডার ব্যবহার করলাম হলুদ কালারের, প্লাস আমরা এটাকে রাফ টেক্সট থেকে স্কয়ার করে নিলাম, বর্ডার ব্যবহার করলাম হলুদ কালার অথবা গ্রিন কালার, বর্ডারটাকে একটু মোটা করে নিলাম যাতে আমরা বুঝতে সহজ আমাদের। এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল বাটন ধরে যখন মাউস দিয়ে টান দিব তখন আমাদের কপি হয়ে যাবে। এটার বর্ডারটা কালার করে নিলাম রেড কালার। এবার আমরা আরেকটা বক্স তৈরি করলাম। এখন দেখেন এই যে একটার উপর একটা বক্স আছে, এটার নিচে এটা, এটার নিচে এটা, এইভাবেই আমাদের পিকচার গুলো অটোমেটিকলি হচ্ছে। এটা মূলত ব্রেন টু ফরওয়ার্ড, ব্রেন টু সেন্ড টু ব্যাকওয়ার্ড এর কাজ। অর্থাৎ যেমন আপনার এই ছবিটার নিচে এটা আছে, কিন্তু ঘটনাক্রমে এই ছবিটা থাকবে সবার নিচে, তার উপর থাকবে এটা, তার উপর থাকবে এটা। তাহলে কি করতে হবে আপনাকে? এটাকে সবার নিচে নিয়ে যেতে হবে। তো সবার নিচে যেহেতু নিয়ে যেতে হবে, আপনাকে ক্লিক করতে হবে সেন্ড টু ব্যাক। এখানে কিন্তু সেন্ড টু ব্যাকওয়ার্ড আছে, আপনি সেন্ড টু ব্যাক ক্লিক করবেন, সেন্ড টু ব্যাক। ফলে কি আসবে? সবার নিচে চলে যাবে। আর যদি এটাকে সবার উপরে আনতে চান তাহলে আপনাকে ব্রেন টু ফ্রন্টে ক্লিক করতে হবে। ব্রেন টু ফ্রন্টে যখন ক্লিক করবেন এটা সবার উপরে চলে আসবে, সবার উপরে অথবা সবার নিচে। একটা কমান্ডের মাধ্যমে জানলাম যেটা হয়তোবা সবার নিচে অথবা সবার উপরে উঠানোর সিস্টেম। আবার একটা কমান্ড আছে যে একটা একটা করে নিচে নামবে, আবার একটা একটা করে উপরে উঠবে। সেম দুইটা কাজ হলো আবার এই দুইটা কমান্ডের মধ্যে আছে। যেমন আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিই, আবার আমরা এটাকে আরেকটা কপি করে নিই, তাহলে আমাদের বুঝতে আর একটু সহজ হবে। এখন দেখেন এখানে আমাদের চারটা পিকচার আছে, চারটা পিকচারের মধ্যে আমি এটাকে চাচ্ছি নিচে নিয়ে যেতে। কেমন নিচে? এটাকে নিচে নিয়ে যাব এটার নিচে, কিন্তু এটার উপরে থাকবে। তাহলে একটা আমার আমার কাস্টম সিস্টেম, না আমার মন মতে। তাহলে আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে চলে যেতে হবে সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ডে যখন যাব তখন কিন্তু অলরেডি আমার একটা এটার পিছনে গেছে। আবার যদি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে আরেকটা আছে, লালটার নিচে যাবে। আবার যদি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি এবার সবুজটার নিচে চলবে, আই মিন সবার নিচে চলে আসবে এখন। আবার যদি আমি একটা একটা করে উঠে যেতে চাই, ব্রেন টু ফরওয়ার্ড, ব্রেন টু ফরওয়ার্ড, ব্রেন টু ফরওয়ার্ড, দেখেন একটা একটা করে সে উপরে উঠে আসছে। তো ব্রেন টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে কাজ হলো, ব্রেন টু ফরওয়ার্ডের কাজ হলো একটা একটা উপরের দিকে উঠাবে এক ধাপ এক ধাপ, আর সেন্ড টু ব্যাকওয়ার্ডের কাজ হলো এক ধাপ এক ধাপ সে নিচের দিকে নিয়ে যাবে। এটা হলো সেন্ড টু ব্যাকওয়ার্ডের কাজ। আর ব্রেন টু ফ্রন্ট এবং ব্রেন সেন্ড টু ব্যাক, এটা কাজ হলো এক ধাপের নিচে চলে যাবে একদম, মানে এক লাফ দিয়ে অথবা এক লাফ দিয়ে সবার উপরে চলে আসবে। আরটা আছে সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানে কাজ, যেমন আপনার চারটা অবজেক্ট আছে, কোনো কারণবশত কোন একটা অবজেক্ট ম্যানেজ করার প্রয়োজন হতে পারে, অবজেক্টে থাকবে কিন্তু বস বলেছে আপনাকে যে এই অবজেক্টটা এটাকে মাইনাস করে এটাকে প্রিন্ট আউট করো। যেমন রেড কালারে বলেছে যে রেড কালারের মালটা আমাদের নেই, তো রেড কালারটাকে উঠিয়ে দাও, কিন্তু ফরম্যাট থাকবে, রেড কালারটা উঠিয়ে দাও। তো রেড কালারটা কয় নাম্বার আছে, যখন রেড কালার ক্লিক করবেন তখন ডান পাশে শো করবে পিকচার 4, আপনি পিকচার 4 এর চোখটাকে উঠিয়ে দেন। এখন কি হলো? পিকচার 4 চলে গেল, অর্থাৎ হাইড হয়ে গেল। এখন দেখেন বাকি 3 চলে আছে। আবার যখন পিকচারের মধ্যে চোখটার মধ্যে ক্লিক করবেন তখন আবার এটা চলে আসবে। এটা হলো সিলেকশন প্যানেলের কাজ। অ্যালাইন, যেমন আমাদের এটাকে বাম পাশে কিন্তু একটা সিরিয়াল নাই হিসাবে এটা এইভাবে থাকার কথা, প্রত্যেকটা এইভাবে, অর্থাৎ এভাবে আমরা সিরিয়াল মতো উপরে নিচ করতে চাই। এই যে অ্যালাইনটা আছে, অ্যালাইনটা আমরা কোন পাশে করব? অ্যালাইনটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট, সিলেক্টটা আমরা হোম মেনু থেকে আমরা সিলেক্টে যাব, সেখানে আমরা পাবো সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। অর্থাৎ সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, এরপর আমরা একটা একটা করে বাকিগুলো ক্লিক করব, তাহলে কি হবে? চারটা সিলেক্ট হয়ে গেল। চারটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট করার পরে আমরা এটাকে কি করতে চাই? এটাকে সিরিয়াল করতে চাই, যেমন বাম পাশে সবগুলোকে অ্যাডজাস্ট করতে চাই। এর জন্য আমাদেরকে অ্যালাইনড যেতে হবে।
অ্যালাইনটা যাওয়ার পর আমাদের ক্লিক করতে হবে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, বিভিন্ন ধরনের কমান্ডগুলো এখানে আছে। আমরা এখান থেকে দেখে নেব আসলে আমরা করতে চাই কি। আমরা অ্যালাইনটাকে বাম পাশে মিলাতে চাই, তাহলে আমরা অ্যালাইন লেফটে ক্লিক করব। আমরা যদি সিরিয়াল মতো মিডল পর্যায়ে করতে চাই তাহলে সেন্টারে ক্লিক করব। আর যদি আমরা ডাইন পাশে সেট এটাকে মেলাতে চাই রাইটে ক্লিক করব। যেমন আমরা অ্যালাইন লেফটে ক্লিক করলাম, ফলে কি হলো আমাদের পিকচারগুলো বাম পাশে সব সমান হয়ে গেল। যদি আবার সবগুলো ছবি সমান হওয়াতে ডাইন বাম দুটোটাই সমান দেখাচ্ছে, যেহেতু আমরা লেফটে ক্লিক করেছি তাই আমাদের বাম পাশ সমান হবে। আর যদি আমাদের পিকচারটা বড় ছোট থাকতো তাহলে আমাদের সেটাও দেখাতো বাম পাশে মিল আছে কিন্তু ডান পাশে মিল নেই। এভাবে আমরা এটাকে অ্যালাইন, অবজেক্ট অ্যালাইন গুলো আমরা এভাবে মিলাইতে পারবো। যেমন আমাদের গুলো সবগুলো কি করা আছে, সিলেক্ট করা আছে, কিন্তু আমি এটাকে মুভমেন্ট করতে চাই। যদি আমি মুভমেন্ট করতে চাই এখন কিন্তু সে একসাথে মুভমেন্ট হচ্ছে, কারণ হলো সবগুলো অ্যাডজাস্ট করা আছে, সিলেক্ট করা আছে। কিন্তু আমি যখন খালি জায়গায় ক্লিক করবো তখন সিলেকশনটা উঠে যাবে। এই যে সিলেকশনটা উঠে যাবে, তাহলে আমি যখন মুভমেন্ট করতে যাব তখন তো আমার আবার কি সবগুলোকে সিলেক্ট করতে হবে। আবার কি করতে হবে, এগুলোকে গ্রুপ করতে হবে। যদি আমি এগুলোকে গ্রুপ করি, তাহলে আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো, এবং যখন আমাদের এটাকে আনগ্রুপ করার প্রয়োজন হবে তখন আমরা আনগ্রুপ করতে পারবো। সিলেক্ট করা আছে, সিলেক্ট করে নিলাম গ্রুপ থেকে, আমরা গ্রুপ ক্লিক করলাম, ফলে আমাদের এটা সিলেক্ট হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এখন আমরা এটাকে মুভমেন্ট করি, দেখেন আমাদের একসাথে মুভমেন্ট হচ্ছে। আমাদের কিন্তু একসাথে সিলেক্ট করা হয়নি, একটা অলরেডি বাদ গিয়েছে, তাই আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে নিলাম সবুজ কালার, রেড কালার, তারপর আপনার ব্লু কালার এবং কালার বেগুনি কালার, চারটাকে সিলেক্ট করে নিলাম। গ্রুপ থেকে আমরা গ্রুপ ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এটাকে মুভমেন্ট করব। মুভমেন্ট হচ্ছে, খুব ইজি ভাবে হচ্ছে চারটা। এর কারণটা কি, আমরা গ্রুপ করেছি এটাকে। এবং এই পয়েন্টের মাধ্যমে চাইলে একসাথে গুলোকে ছোট বড় করতে পারবো এবং একসাথে এটাকে কপি পেস্ট করে ফেলতে পারবো। কন্ট্রোল বাটন ধরে যখন টান দিব তখন সে একসাথে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। এই যে একসাথে কপি পেস্টটা হয়ে যাচ্ছে, বা এটা কিভাবে হচ্ছে, আমরা কন্ট্রোল বাটন ধরে যখন টান দিব, কিন্তু যখন একসাথে গ্রুপ করা না থাকবে তখন টান দিলে কিন্তু একটা হবে, সবগুলো আর হবে না। যদি আমরা আনগ্রুপ করতে চাই, কোন একটা আনগ্রুপ করতে চাই, সবগুলো না, যেহেতু সবাই এখন স্বতন্ত্র পাওয়ার আছে, তাহলে আমাদের কি করতে হবে, যেটাই আমরা আনগ্রুপ করতে চাই, যেমন এই চারটা গ্রুপে যেটা আছে সেটা আনগ্রুপ করতে চাই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে যাব, অথবা আমরা গ্রুপ থেকে আমরা আনগ্রুপ ক্লিক করলে সেটা আলাদা হয়ে যাবে। এখন দেখেন যখন টান দিবেন একটা একটা করে বের হয়ে আসবে। এইভাবে আমরা আমাদের ছবিগুলোকে গ্রুপ করতে পারবো, আনগ্রুপ করতে পারবো, আবার ঘোরাইতে পারবো, আমরা রোটেট করতে পারবো। রোটেট সিস্টেমটা কিন্তু আমরা সবাই জানি, অলরেডি আমরা শিখে ফেলেছি রোটেটটা কিভাবে করে। রোটেটটা করার জন্য যে আমাদের যে মাউস, আমাদের টেক্সট বক্সের মধ্যে একটা পয়েন্টার আছে, রোটেট পয়েন্ট। এই রোটেট পয়েন্টের মাধ্যমে চাইলে আমরা এইভাবে আমাদের ছবিটাকে মুভমেন্ট করতে পারবো, অর্থাৎ মুভমেন্ট বলতে অর্থাৎ এটাকে কাস্টমাইজ মাধ্যমে রোটেট করতে পারবো। আবার এটা চাইলে কমান্ডের মাধ্যমে করতে পারবো। সেটা কিভাবে করব, আমরা ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে আমরা রোটেটে যাব, সেখানে কিন্তু ডিগ্রির মাধ্যমে আমরা এটাকে ঘুরাতে পারছি। যেমন রোটেট রাইট, রোটেট লেফট, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল সিস্টেম এটাকে ইয়ে করতে চাই। যেমন এটা মনিটরটা বাম পাশে আছে, আপনি যদি এটাকে ডান পাশে নিয়ে যেতে চান তাহলে রোটেটে ক্লিক করার পর আপনি এটাকে রাইট ক্লিক করেন, ফ্লিপ হরিজন্টাল করেন, ফলে কি হলো, ডান পাশে চলে আসলো। আর যদি এটা উপরে আছে, উপরে মাথা নিচের দিকে আনতে চান তাহলে ভার্টিক্যাল সিস্টেম করেন। এইভাবে আপনি এটাকে রোটেট করতে পারবেন কমান্ডের মাধ্যমে। আর পয়েন্টের মাধ্যমে আপনি চাইলে কাস্টম সিস্টেমে আপনি এটা রোটেট করতে পারবেন। ক্রপের কাজ কি, ক্রপের কাজ কিন্তু আমরা প্রথমে শিখে ফেলেছি, অর্থাৎ কাটা। কোন একটা অংশ যদি আমরা কাটতে চাই ক্রপের মাধ্যমে কাটতে পারবো। আর এখানে আছে সাইজ, আপনার এই ছবিটাকে নির্দিষ্ট সাইজে আপনি বড় ছোট করতে পারবেন। সাইজটা আপনি এখানে লিখে দেন, যেমন আমি এখানে ব্যবহার করলাম 3 ইঞ্চিতে সে বড় হয়েছে, এবং উপরে নিচে অর্থাৎ হাইট হয়েছে 3 ইঞ্চি, অটোমেটিকলি সাইজ তারপরটা নিয়েছে, অর্থাৎ উইথের মধ্যে নিয়েছে 6। তো এইভাবে আমরা আমাদের ছবিটাকেও নির্দিষ্ট সাইজে তৈরি করতে পারবো। যদি আপনি পিকচারটা আনার পরে ফরম্যাট মেনুর যে সকল কাজগুলো আছে
সবগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তবে ক্লিপ আর্টটাও আপনার জন্য সহজ হয়ে যাবে, কেননা ক্লিপ আর্টের পিকচার আনার সিস্টেমটা একটু ভিন্ন, বাট প্রোগ্রামগুলো বাকি সবগুলো কমান্ড সেম। আপনি ইনসার্ট থেকে ক্লিপ আর্ট ক্লিক করেন, ক্লিপ আর্টে যখন ক্লিক করবেন তখন ডান পাশে একটা মেনু চালু হবে, সেখান থেকে আপনি গোতে ক্লিক করবেন, ক্লিপ আর্ট গো। ক্লিপ আর্টে যখন ক্লিক করবো, গোতে ক্লিক করবো, ডান পাশে আমাদের লাইব্রেরি থেকে যে সকল ছবিগুলো আছে ওই সেগুলো বের হয়ে যাবে। কি ধরনের লাইব্রেরি? মাইক্রোসফট ওয়ার্ডের একটা নিজস্ব লাইব্রেরি আছে, যেখানে তার নিজস্ব কিছু ফন্ট থাকে, নিজস্ব কিছু পিকচার থাকে। ওই ছবিগুলো যদি আমাদের কাজে আসে তাহলে আমরা ব্যবহার করতে পারবো। কেননা আমাদের অনেক সময় কাজ করার সময় আমাদের কোনো ছবি অ্যাড করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। যেমন আমি একটা লেখালেখি করছি, লেখালেখির একটা ছবি দরকার। যেমন আমরা বার্থডে উপলক্ষে আমরা কোনো ধরনের লেখা প্রবন্ধ লিখছি, বার্থডে উপলক্ষে একটা পিকচার প্রয়োজন। এবার কম্পিউটার সংক্রান্ত প্রবন্ধ লিখছি, কম্পিউটার প্রয়োজন। আয়রন সম্পর্কে প্রবন্ধ লিখছে, আয়রন প্রয়োজন। টাইম সম্পর্কে লিখেছে, টাইম প্রয়োজন। এভাবে সাবজেক্ট অনুযায়ী কোনো পিকচার যদি আপনি অ্যাড করতে চান তাহলে চাইলেও আপনি ক্লিপ আর্টের মাধ্যমে সেটা করতে পারেন। ক্লিপ আর্টের মধ্যে লাইব্রেরির মধ্যে যে সকল ছবিগুলো আছে ওগুলো থেকে আপনি পছন্দ করে সেই কাজগুলো সারতে পারেন। ছবিটাকে আনলেন, আনার পরে সেম কাজ যেভাবে আপনি পিকচার করেছিলেন সবগুলো সেম কাজ, কারেকশন, কালার, তারপর আপনার রিসেট চেঞ্জ, পিকচার স্টাইল, ফ্রেম, তারপর আছে ইফেক্ট, লেআউট, পজিশন, রাফ টেক্সট, ক্রপ, রোটেট, সবকিছু কিন্তু আপনার সেম। শুধুমাত্র আপনি পিকচারের বিস্তারিত যদি আপনি বুঝেন তাহলে ক্লিপ আর্টটা বুঝতে পারবেন। আনার সিস্টেমটা একটু ভিন্ন। কি সিস্টেম ভিন্ন? আনার সিস্টেমটা হলো ইনসার্টের কাজ হলো, পিকচারের কাজ হলো আমাদের এক্সট্রা যে সকল ছবিগুলো আপলোড করি ওগুলো আনার সিস্টেম। আর ক্লিপ আর্টের কাজ হলো কম্পিউটারের নিজস্ব যে সকল ছবিগুলো থাকে ওই সকল ছবিগুলো আনার সিস্টেম। এবার আসেন শেপ। ঠিক আছে, শেপ আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে